শনিতেও শনির সাড়ে সাথে একেবারেই সন্দীপের ঘাড়ে শনিবারও সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই নিয়ে টানা 9 দিন হাজিরা দিলেন তিনি। গত শুক্রবার থেকে প্রতিদিনই সন্দীপ সকালবেলায় সিজিওতে যাচ্ছেন, ফিরছেন একেবারে রাতে। আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই। শনিতে আরও বিপাকে সন্দীপ, যে ছবি দেখাচ্ছে একেবারে শনিবারেও সিজিও কমপ্লেক্সে গেলেন এবং সেখানে সিবিআই দপ্তরের কাছে তদন্ত প্রক্রিয়ার জন্য তিনি পৌঁছে গেলেন একেবারে সন্দীপ ঘোষ। এই সমস্ত বিষয় নিয়ে আরো নিউজ রুম থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আমার সঙ্গে জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ দা। এই মধ্যে তোমার কাছে চলে যাচ্ছি সরাসরি। ইতিমধ্যেই শনিবারেতেও অর্থাৎ শনিতেও যেন সাড়ে সাতির একেবারে সন্দীপের ঘাড়ে, সেখানে দাঁড়িয়ে টানা পরপর 9তম দিনে আজকে সিজিও কমপ্লেক্সে তিনি গেলেন এবং জিজ্ঞাসাবাদ তদন্ত একেবারে প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে তোমার কাছে কি তথ্য রয়েছে? একদমই তাই, শুধু এবার প্রথম না, আজকে দিয়ে নবম দিন কিন্তু তলব করা হলো সন্দীপ ঘোষকে। তার কারণ তুমি জানো আরজিকর কাণ্ড যে মহিলা চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তারপরে একদিকে যেমন আরজিকর হাসপাতালের ভূমিকা, পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা কিন্তু খবরের শিরোনামে উঠে আসে, যার ফলে কিন্তু তখন থেকেই চর্চায় ছিলেন সন্দীপ ঘোষ। এবং তদন্তভার সিবিআই হাতে নেওয়ার পর থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে বারবার তলব করছে সিবিআই। কিন্তু একটা প্রশ্ন দেখো, টানা 9 দিন এই নিয়ে টানা জেরা করছে এবং হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ, তা সত্ত্বেও একবারও গ্রেপ্তার করেনি কিন্তু সিবিআই। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যদি, কারণ প্রত্যেকদিন সকালে সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন, সারাদিন তাকে জেরা করা হচ্ছে এবং শেষে রাতে ফিরে যাচ্ছেন, আবার ঠিক পরের দিন আবার তাকে তলব করেছে। ফলে এইখানেই প্রশ্ন যে তাকে তো গ্রেপ্তারও তো করতে পারে, কিন্তু দেখো সিবিআই কিন্তু এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি। তাই কিন্তু বারবার কিন্তু জেরা করা হচ্ছে এবং বিশেষ কিন্তু সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডে। কারণ তিনি যেহেতু প্রিন্সিপাল ছিলেন, সুতরাং তিনি কখনোই দায়িত্বটা এড়িয়ে যেতে পারে না। তারপরে তুমি জানো, যেখানে এই নির্মম কাণ্ড ঘটেছিল সেখানে যে ভাঙচুর করা হয় বা যেখানে একটি ঘর পুনরায়ভাবে ভাঙার চেষ্টা করে, তো তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পাশাপাশি পুলিশের এফআইআর, পোস্টমর্টেম এবং ইত্যাদি নিয়ে তো প্রশ্ন আছেই। ফলে স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ কখনোই বিতর্কের বাইরে নন। আর তাছাড়া তুমি জানো, তিনি যখন প্রিন্সিপাল পদে ইস্তফা দেন, তাকে কিন্তু নতুন পদে কিন্তু বারবার রাজ্য সরকার তাকে নিয়োগ করছে। এখানেও কিন্তু একটা সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে যে হঠাৎ করে সন্দীপ ঘোষ কীভাবে এত সেলিব্রিটি হয়ে উঠলেন বা কীভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, তাকে বারবার একটা পর একটা পদে নিয়োগ করা হচ্ছে, যার ফলে কিন্তু সন্দীপ ঘোষকে বারবার তলব করছে সিবিআই এবং কোনো সূত্র কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছে বারবার করে। গৌরব, কিন্তু সত্যজিৎ দা, এখানে বলা যেতে পারে এখনো পর্যন্ত সাপ্তাহিক কোথাও কি রুটিন গিয়ে দাঁড়াচ্ছে? যে সকালবেলায় যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে, রাতের বেলা ফিরছেন, অর্থাৎ এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো সংখ্যা নেই, যেমনটা জানাচ্ছ তুমি। আর এই মতো আমি জানতে চাইবো যে ইতিমধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, আর সেখানে কিন্তু সিবিআই তদন্তভার ইতিমধ্যে নিয়েছে। সে বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, তার আগে তুমি যেটা বললে হাজিরার কথা, যে প্রত্যেক দিন আসা, এইখানে আমি একটা কথা বলবো যে সন্দীপ ঘোষ যে সিবিআই দপ্তরে আসছেন, তার কারণ তুমি জানো, তিনি যেহেতু প্রিন্সিপাল ছিলেন, সুতরাং তাকে তলব করা বিভিন্ন কিন্তু সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা আছে। পাশাপাশি আরেকটা জিনিস, গতকালই আমরা দেখেছি পলিগ্রাফ টেস্টের কিন্তু অনুমতি পেয়েছে সিবিআই। ফলে পলিগ্রাফ টেস্টও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আরজিকর হত্যাকাণ্ডে। পাশাপাশি আরেকটা যেটা বললে যে আর্থিক দুর্নীতির তদন্তও কিন্তু করতে নেমেছে সিবিআই। কারণ তুমি জানো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, যার ফলে কিন্তু একটা সিট গঠন করে রাজ্য সরকার এবং সিটি কিন্তু আপাতত ইনভেস্টিগেশন করছিল। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই সিটের তদন্ত প্রক্রিয়া পুরোপুরি নাকচ করে সিবিআইয়ের হাতে তুলে দেয়। কিন্তু এখানে তোমাকে জানিয়ে রাখি যে আর্থিক তছরূপের ক্ষেত্রে কিন্তু তদন্ত করে ইডি, অর্থাৎ কিন্তু সেখানে দেখা যাচ্ছে সিবিআইকে কিন্তু তদন্তভার দেওয়া হয়েছে। কারণ যেহেতু একটি মার্ডার কেস, তার কারণে একটি হত্যাকাণ্ডের তদন্তভার করছে, সুতরাং এর সঙ্গে আর্থিক দুর্নীতি কোনো রিলেটেড আছে কিনা, যার জন্যই কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে। এখানে যদি আর্থিক তছরূপ সেই রকম মাত্রায় চলে আসে, তাহলে কিন্তু সিবিআই কিন্তু ইডিকে হস্তান্তর করতে পারে, সেখানে কিন্তু আদালতের অর্ডারের প্রয়োজন নেই। ফলে স্বাভাবিকভাবেই সিবিআই কিন্তু একদিকে যেমন আরজিকর হত্যাকাণ্ড, মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে, পাশাপাশি যে আর্থিক তছরূপের অভিযোগ, তারও কিন্তু তদন্ত করতে চলেছে সিবিআই। আর আজই কিন্তু তাদের যে তদন্তের বিভিন্ন নথি কিন্তু আজই কিন্তু তুলে দেওয়ার নির্দেশ ছিল সিটের হাতে এবং তারা হস্তান্তর কিন্তু করেছে। গৌরব,
একেবারে দেখো আরজিকর কাণ্ড নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি, সরগরম পরিস্থিতি তৈরি হলো। একেবারে রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যে সিট গঠন করা হলো। সেই সিটকে প্রত্যাহার করে হাইকোর্ট একেবারে তদন্ত প্রক্রিয়া দিল সিবিআইয়ের হাতে। ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়ার জন্য সে নথিপত্র ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু হস্তান্তর করেছে সিবিআইয়ের হাতে। কিন্তু এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষ, মূলত সন্দীপ ঘোষকে নিয়ে যে টানাপোড়েন চলছে, মূলত আজকে কোথাও কি তার আটক বা গ্রেপ্তার হওয়ার কোথাও কি আশঙ্কা করা হচ্ছে? মূলত কবে তাকে গ্রেপ্তার বা আটক করা হতে পারে, এই বিষয়ে কোন তথ্য রয়েছে বা কোনো আপডেট রয়েছে? দেখো, সন্দীপ ঘোষে কবে গ্রেপ্তার করবে এটা তো ইডির ব্যাপার, কারণ তারা ইন্টারোগেশন করছে। ইন্টারোগেশন কোনো সূত্র পেলে তবেই গ্রেপ্তারের পথে হাঁটবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, গ্রেপ্তারের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাকে তথ্য আদায়, কারণ তিনি যেহেতু প্রিন্সিপাল ছিলেন বা তার ভূমিকা নিয়েও একটা প্রশ্ন হয়, কারণ এফআইআর একটা অনেকটা ডিলে, পোস্টমর্টেমের ব্যাপার, তারপরে বিশেষ করে মহিলা চিকিৎসকের পরিবারকে হ্যারাস্ট করা বা তাদের পরিবারে যে তথ্য পাঠানো যে তাদের মেয়ে সুসাইড করেছে, ফলে তদন্তে কিন্তু বাইরে নয় সন্দীপ ঘোষ, যার ফলে কিন্তু তাকে কিন্তু বারবার ডাকা হচ্ছে এবং ইন্টারোগেশন করা হচ্ছে। এবং এখন দেখা যাক সন্দীপ ঘোষকে জেরা করে কোনো সূত্র খুঁজে পায় কিনা। তখন বারবার কিন্তু একটা কিন্তু জিনিস কিন্তু গতকালও সুপ্রিম কোর্টে উঠেছিল যে তথ্য প্রমাণ কোথাও যেন লোপাটের একটা কিন্তু চেষ্টা হচ্ছে, এই কথা কিন্তু বারবার উঠে এসেছিল। ফলে সিবিআই কিন্তু পুরোপুরি চেষ্টা করছে এই বিশেষ মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের কিনারা খুঁজে পাওয়ার, যার ফলে কিন্তু বারবার সন্দীপ ঘোষকে ডাকছে এবং জেরা করছে। কিন্তু কবে গ্রেপ্তার আদৌ করবে কিনা, কারণ সেটা কিন্তু সিবিআইয়ের ব্যাপার, কারণ তারা সেরকম সূত্র পেলে নিশ্চয়ই গ্রেপ্তারির পথে হাঁটবে বা গ্রেপ্তারি করলে আদালতের ব্যাপারও রয়েছে। কিন্তু আরেকটা যেটা বলবো যে দেখো, ইতিমধ্যে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু যে লালবাজারও কিন্তু নানা তদন্ত করছিল, কিন্তু তা কিন্তু সিটও যে ইনভেস্টিগেশন করছিল তা কিন্তু স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে এখন কিন্তু সিবিআইয়ের হাতে হাত খোলা। একদিকে যেমন মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন, পাশাপাশি রয়েছে আর্থিক তছরূপের ইনভেস্টিগেশন। সুতরাং কিন্তু এখানে সত্যজিৎ বলা যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে জোড়া সিবিআই, অর্থাৎ একদিকে যখন আরজিকর মামলা নিয়ে একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে নতুন নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই একেবারে সিবিআই তদন্ত যে আর্থিক তছরূপের অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে। কখনো বা ওষুধ পাচারের অভিযোগ, আবার কখনো বা দেহ লোপাটের মতন অভিযোগ উঠছে, কিন্তু মৃতদেহ লোপাটের অভিযোগ, এমনও বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর কতটা চাপে পড়তে চলেছে? না দেখো, স্বাস্থ্য দপ্তর কোনো মতে এড়িয়ে যেতে পারে না, কারণ তখন আমি প্রথমেই যেটা বলবো যে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু ঠিক 5 ঘন্টার মধ্যেই কিন্তু তাকে কিন্তু নতুন পোস্টে কিন্তু নিয়োগ করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ফলে এইখানে কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা বা কেনই বা তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাকে আর একটা জিনিস বলবো যে যেহেতু সন্দীপ ঘোষের বারবার এই প্রাইজ পোস্টিংটা পাচ্ছেন, যার ফলে কিন্তু স্বাস্থ্য দপ্তরের সাথে কোথাও কি এই যেসব দুর্নীতির অভিযোগ উঠে আসছে, দেহ লোপাটের কথা বললে আরও যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, ফলে এখানে কোথাও কি স্বাস্থ্য দপ্তরের সাথে লিঙ্ক খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি তা হয় তাহলে কিন্তু স্বাস্থ্য দপ্তরে কিন্তু শুধু সিবিআই নয়, আগামী দিনে ইডিরও কিন্তু ঢুকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমাকে বলবো, আর্থিক তছরূপের মামলায় কিন্তু তদন্ত করে ইডি। ফলে এই যেহেতু আর্থিক তছরূপে একটা দুর্নীতির অভিযোগ এসছে, সুতরাং এই দুর্নীতি যদি তেমন কোনো মাত্রা সিবিআই খুঁজে পায়, তাহলে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরে ইনভেস্টিগেশনের জন্য ইডিকে দেখতে পাবো। এখন সিবিআই সবে এই আর্থিক তছরূপের মামলার তদন্তভার হাতে পেয়েছে, এখন তারা ইনভেস্টিগেশন করুক, পরবর্তী কী পদক্ষেপ হয় সেটা আমরা তখনই জানতে পারি। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, যেসব অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে আসছে তাতে ইডি বা এই তদন্ত প্রক্রিয়া ঢুকে পড়া শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি যে তুমি যে কথাটা বললে যে স্বাস্থ্য দপ্তর, তাদের কিন্তু উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে আসে, তাহলে যদি এত কিছু অভিযোগ থাকে, তাহলে সন্দীপ ঘোষকে বারবার প্রাইজ পোস্টিং করছে কেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগায় তারপরেই পরিস্থিতি দেখা যাবে। গৌরব, একেবারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। শনিবারও সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা 9 দিন হাজিরা দিলেন তিনি। গত শুক্রবার থেকে প্রতিদিনই সন্দীপ সকালবেলায় সিজিওতে যাচ্ছেন, রাতে ফিরছেন বাড়িতে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু যতই যেন সময় এগোচ্ছে ততই যেন জল ঘোলা হচ্ছে রহস্য। আর আরজিকর নিয়ে কিন্তু ইতিমধ্যেই আর্থিক তছরূপ একদিকে, অন্যদিকে আরজিকর কাণ্ড মামলা, অর্থাৎ জোড়া সিবিআই কিন্তু তদন্ত করছে সন্দীপ ঘোষের ওই। আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে জোড়া সিবিআই বলাই যেতে পারে, সেখানে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া করছে। আর ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছেন সিবিআই দপ্তরেও, এবং এখনো পর্যন্ত তিনি বেরিয়ে আসেনি। এখন দেখার বিষয় আদতেও আশঙ্কা কতটা করা হচ্ছে তাকে গ্রেপ্তারের পেছনে, এদিকে নজর থাকবে আমাদের।